নবম শ্রেণীর জন্য ইতিহাসের পঞ্চম অধ্যায়ে বিগত কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করছিলাম অর্থনৈতিক মহামন্দা ও তার প্রভাব সম্পর্কে। তো অর্থনৈতিক মহামন্দার সময়কাল মানে সবচেয়ে সংকটগ্রস্ত সময়কাল 1929-এ শুরু হয়। এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন রিপাবলিকান দলের ক্যালভিন কোলিজ। তিনি 1923 থেকে 1929 পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতি ছিলেন এবং এই সময় তার বাণিজ্য সচিব ছিলেন হারবার্ট ক্লার্ক হুভার। বাণিজ্য সচিব হিসাবে আমেরিকার বাণিজ্য, বাজার সম্প্রসারণ ইত্যাদির দিকে তিনি খুব লক্ষ্য রেখেছিলেন। পরবর্তীকালে 1929 খ্রিস্টাব্দে হুভার প্রেসিডেন্ট হিসাবে তার ক্ষমতা বা দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তো এক্ষেত্রে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিলেও তিনি জনমতকে সঠিকভাবে চালিত করতে পারেননি এবং তিনি রাজনীতির দিক থেকে ছিলেন রক্ষণশীল এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নীতিগত দিক থেকে তিনি ছিলেন নব্য মার্কেন্টাইলপন্থী। এই হারবার্ট ক্লার্ক হুভার তিনি বিশেষ সংকটকালে তিনিও আমেরিকার দায়িত্বভার গ্রহণ করেন। 1929 থেকে 1933 পর্যন্ত তিনি মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। এই সময় তিনি যখন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন তখন জার্মানিতে ক্ষমতাসীন ছিলেন ভাইমার রিপাবলিকান দলের রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ। তিনি এই হুভারকে অনুরোধ করেন যে জার্মানির উপরে যে ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল সেই অর্থ আদায় যেন এখন স্থগিত রাখা হয়, অর্থাৎ জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় যেন এখন স্থগিত রাখা হয়। হুভার এই আবেদনে সাড়া দেন এবং 1931 খ্রিস্টাব্দের 30 জুন থেকে 1932 খ্রিস্টাব্দের 30 জুন পর্যন্ত তিনি ক্ষতিপূরণ স্থগিত রেখেছিলেন। এই ক্ষতিপূরণ মুলতবির পক্ষে ইংল্যান্ড সমর্থন জানালেও ফ্রান্স কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিল। এই বিষয়টাই হচ্ছে হুভার মরেটোরিয়াম নামে পরিচিত। তবে হুভার মরেটোরিয়াম বা ক্ষতিপূরণের স্থগিতাদেশ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণেও জার্মানির ভাইমার রিপাবলিকান দলের সংকট কিন্তু মুক্ত হয়নি। অর্থাৎ হুভার মরেটোরিয়াম বা ক্ষতিপূরণের স্থগিতাদেশ দিলেও যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা চলছিল তাই জার্মানির কিন্তু কোনো আর্থিক সুরাহা হয়নি, বরং রিপাবলিকান দলের সংকট বেড়েছিল। বরং এই সময় দেখা যায় জার্মানির ড্রামস্টেভার ও ন্যাশনাল ব্যাংক বন্ধ হয়ে গেছিল। এই মোটামুটি হুভার মরেটোরিয়ামের বিষয়। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব রুজভেল্টের মানে পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের নিউ ডিল পলিসি ও এবং একই সঙ্গে আমরা একটু আলোচনার চেষ্টা করব যে এই ইউরোপের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ক্ষমতার ভারকেন্দ্র হিসাবে
পৃথিবীতে স্থান তৈরি করে নিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী যেহেতু আর্থিক মন্দা দেখা দিয়েছিল, তাই ইউরোপের সমস্ত দেশ আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বা তার পূর্বে বিশ্ব রাজনীতির ভারকেন্দ্র ছিল ইউরোপে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির ভারকেন্দ্রে পরিণত হয়েছিল। মার্কিন অর্থনীতিবিদরা সংকট মোচনের ক্ষেত্রে রিপাবলিকানদের ব্যর্থতা নিয়ে ব্যাপকভাবে প্রচার চালান, যার ফলশ্রুতি হচ্ছে কিন্তু 1929-এর পরে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের ক্ষমতা দখল। এই রুজভেল্ট ক্ষমতায় এসেই মার্কিন অর্থনীতিতে নিউ ডিল নামক এক নতুন পলিসি চালু করেন এবং এই নিউ ডিলের জন্ম হয়েছিল রুজভেল্ট এবং তার ঘনিষ্ঠ কয়েকজন মার্কিন কংগ্রেসের পরামর্শে। আসলে এক্ষেত্রে আমরা এবার আলোচনা করব এই রুজভেল্টের উদ্দেশ্যটা কি ছিল। রুজভেল্ট বৌদ্ধিকভাবে গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, এমনকি সাধারণ জনগণের প্রতিও তার আস্থা ছিল। এই বিশ্বাস থেকেই তিনি অর্থনীতির ক্ষেত্রে কিছু নতুন পন্থা তৈরি করে কার্যকরী শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। তিনি সমগ্র মার্কিন জাতির সমৃদ্ধির কথা বলতে গিয়ে ঘোষণা করেছিলেন, আমাদের সবই আছে, শুধু দরকার সেই সমস্ত সম্পদের যথাযথ ব্যবহার। তাই আমাদের সামনে অন্যতম কাজ হচ্ছে পুনর্গঠন। যুদ্ধ পরবর্তী সময়ে অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে রুজভেল্ট নিজেকে নিয়োগ করেছিলেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, একটা বিধ্বস্ত জাতির জন্য যতটুকু করা দরকার তার জন্য আমি তৈরি। অর্থাৎ 1929-এর আর্থিক মহামন্দার পরবর্তী সময়ে আমেরিকাকে নতুন করে আর্থিকভাবে পুনর্গঠিত করার জন্য যা করার দরকার তিনি তা করবেন এবং এজন্য তিনি তার বিখ্যাত নিউ ডিল নীতি ঘোষণা করেছিলেন এবং সেক্ষেত্রে তার আর্থিক নীতির মূল কথাই ছিল রিলিফ, রিকভারি ও রিফর্ম। রিলিফ ত্রাণ বা সুরাহা দেওয়া, রিকভারি করা অর্থাৎ ক্ষতি যতটা কমানো যায় এবং রিফর্ম অর্থাৎ নতুন সংস্কার সাধন করা। তিনি সাংবিধানিক দিক থেকে জাতীয় ঐক্য চেতনা, পুরানো মূল্যবোধ ও নৈতিক ব্যাপারে নাগরিকদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছিলেন। রুজভেল্ট তার এই নতুন নীতি নিয়ে মানুষের কাছে এক বৈপ্লবিক বার্তা দিয়ে আবির্ভূত হয়েছিলেন। তার লক্ষ্য ছিল আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করা এবং গণতন্ত্রের প্রতি অর্থনৈতিক মহামন্দার সূত্রে যে অনাস্থা তৈরি হয়েছিল তা পুনরুদ্ধার করা। রুজভেল্ট পুনর্গঠনের ক্ষেত্রে
যে যে পলিসি গ্রহণ করেছিলেন, মোটামুটি তার সংক্ষিপ্ত দু একটা কথা। তিনি আমেরিকার জন্য একটি অর্থ বিল ও শস্য সংরক্ষণ বিল পাশ করেন এবং এই বিল পাশের মধ্য দিয়ে বেকার জর্জরিত আমেরিকাতে 1 লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। দ্বিতীয় বিষয় কি, যুক্তরাষ্ট্রের সমস্ত কর্মচারীদের বেতন কাঠামোতে কাটছাঁট করা হয়েছিল। 3 নম্বর, তিনি কি করেছিলেন, ফেডারেল ফার্ম ব্যুরো বন্ধ করে দেয়, দিয়ে সমস্ত কৃষি সংক্রান্ত ক্রেডিট বিষয়কে একটা বিভাগে পরিণত করেন এবং একটি ফার্ম ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন গঠন করেন। অর্থাৎ আগে আমেরিকাতে বিভিন্ন অঞ্চলে একাধিক ফেডারেল অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ফার্ম ব্যুরো ছিল, যুক্তরাষ্ট্রীয় কৃষি বিভাগ বলতে পারি। কিন্তু সংকটকালীন পরিস্থিতিতে তিনি সমগ্র ফেডারেল ফার্ম ব্যুরো বন্ধ করে দিয়ে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কৃষি সংগঠন বন্ধ করে দিয়ে একটাই কেন্দ্রীভূত ফার্ম ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছিলেন। তিনি যুদ্ধ কর্মীদের পেনশন ও ভাতার হ্রাস ঘটিয়েছিলেন, সোনা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সমস্ত ক্ষেত্রের যারা উৎপাদক শ্রেণী তাদের সঙ্গে পূর্ববর্তী সময়ে স্বাক্ষরিত সব চুক্তি বাতিল করেছিলেন। করে তিনি নতুনভাবে এগ্রিকালচারাল অ্যাডজাস্টমেন্ট অ্যাক্ট পাশ করেন, টেনান্সি ভ্যালি অথরিটি অফ টিভিএ পাশ করেন এবং সমস্ত প্রাকৃতিক সম্পদ ও শক্তির উন্নতি ঘটাতে সচেষ্ট হন এবং দেশের নিরাপত্তা আইন দ্বারা সরকারি সঞ্চিত যাবতীয় দ্রব্য ও বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণেই উৎপাদিত দ্রব্যের সঞ্চয়, বিক্রি এবং বন্টনের ব্যবস্থা করা হয়েছিল। তিনি ফেডারেল ডিপোজিটস ইন্স্যুরেন্স কর্পোরেশন তৈরি করেছিলেন আমেরিকার রেল ব্যবস্থার উন্নতির জন্য এবং ফেডারেল রেলওয়ে কোঅর্ডিনেটরও গঠিত হয়েছিল। অ্যাকচুয়ালি নিউ ডিল হচ্ছে 1929-এর অর্থনৈতিক মহামন্দার পরবর্তী সময়ে, যখন মার্কিন অর্থব্যবস্থা বিপর্যস্ত, সেই সময় রুজভেল্ট দায়িত্ব গ্রহণ করেন এবং মার্কিন অর্থনীতির ক্ষেত্রে যে যে সংস্কার সাধন করেছিলেন সেগুলি নিউ ডিল বা পুনর্গঠন সংক্রান্ত নূতন উদ্যোগ নামে পরিচিত। এবং অবশ্যই রুজভেল্টের লক্ষ্য ছিল যে অর্থনৈতিক মহামন্দার সূত্র ধরে বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধ্যান ধারণার প্রতি যে অনাস্থা এসছে সেটাকে দূরে সরিয়ে দেওয়া এবং আমেরিকার জনগণের আস্থা অর্জন করা এবং ধীরে ধীরে আমেরিকাকে পুনরায় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করা। এবার আমরা আরেকটা বিষয় জাস্ট ছুঁয়ে যাই, আগেও প্রসঙ্গক্রমে এসছে, যে বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত রাজনীতির ভারকেন্দ্র ছিল ইউরোপ, কিন্তু পরবর্তীকালে সেটা আমেরিকাতে চলে যায়। এর কারণ আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি, একই সঙ্গে যুদ্ধ পরবর্তী সময়ে ইঙ্গো ফরাসি এই দুই দেশের ব্যর্থতা এবং যুদ্ধ পরবর্তী সময়ে মিত্রপক্ষের যে বিপুল পরিমাণ ঋণ শোধ করতে হয়েছিল সেটা তাদের অর্থনীতিকে দুর্বল করেছিল এবং জাতিসংঘ গঠন করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রপতি উড্রো উইলসনের যে ভূমিকা, সেটা সমগ্র বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বৃদ্ধি করেছিল। এই মোটামুটি তিনটে বিষয় তোমাদেরকে একটু বলতে চেয়েছিলাম: হুভার মরেটোরিয়াম, রুজভেল্টের নিউ ডিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির